ক্লাস 12 আমার ক্লাস তোমাদের শেষ হয়েছিল বায়ুমণ্ডল অধ্যায়ের নাতিশীতোষ্ণ ঘূর্ণপাত দিয়ে। এই অধ্যায়ের বেশ কিছু টপিক এখনও বাকি আছে, সেটি পরে হবে, কিন্তু তার আগে তোমাদের জীববৈচিত্র্য অধ্যায়টি শুরু করছি। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়, অনেকগুলি প্রশ্ন এখান থেকে আসতে দেখা যায়। আর এই অধ্যায়টি যাদের পরিবেশবিদ্যা রয়েছে তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তো চলে আসি আমি জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে। আমাদের এই পৃথিবী হলো বহু বিচিত্র রকমের লক্ষ লক্ষ জীব প্রজাতির আবাসস্থল। প্রাকৃতিক পরিবেশে আণুবীক্ষণিক জীবসহ উদ্ভিদ ও প্রাণীকুলের সমাবেশে যে বৈচিত্র্যময় জীবমণ্ডল গড়ে ওঠে তাকে এক কথায় জীববৈচিত্র্য বলা হয়। 1986 সালে ওয়াল্টার রোজেন স্মিথ সোমিয়ান ইনস্টিটিউটের ন্যাশনাল ফোরামে প্রথম এই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করেছেন। পরবর্তীকালে IUCN ও UNEP এই বায়োডাইভার্সিটি শব্দটি গ্রহণ করে জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা প্রদান করেছেন। এই সংজ্ঞাটি হলো কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত জিন, প্রজাতি ও বাস্তুতন্ত্রের বৈচিত্র্য ও সমগ্রতাকে জীববৈচিত্র্য বলে। এখন দেখো, আমি এখানে দুটি সংস্থার নাম উল্লেখ করলাম। অনেক সময় এগুলি পরীক্ষা প্রশ্নে পড়ে। IUCN এর পুরো নাম কি বা UNEP এর পুরো কথাটি কি? তাহলে দেখে নাও, IUCN এর পুরো কথাটি হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। দ্বিতীয় সংস্থাটি হলো UNEP, এর পুরো কথাটি হলো ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এই সংস্থা দুটির পুরো নাম তোমাদের মনে রাখতে হবে। এই দুটি কিন্তু আন্তর্জাতিক সংস্থা। তাহলে জীববৈচিত্র্য বলতে বুঝলাম যে কোনো একটি অঞ্চলে যত বেশি ভিন্ন ভিন্ন ধরনের প্রাণীর বসবাস লক্ষ্য করা যায় সেই অঞ্চলে জীববৈচিত্র্য তত বেশি। যেমন ধরো, উদাহরণ দিকটি বলি, A ও B দুটি অঞ্চল রয়েছে। এই অঞ্চলে হাতি, হরিণ, বাঘ এবং বুনোমোষ এই 4 প্রকারের প্রাণী নিয়ে মোট 100টি প্রাণী বসবাস করছে। আবার B অঞ্চলে বাঘ, হাতি, গন্ডার, বুনোমোষ, শেয়াল, খরগোশ, জেব্রা, সাপ মিলিয়ে অর্থাৎ এই 8 প্রকারের প্রাণী মিলিয়ে মোট 70টি প্রাণী রয়েছে। তাহলে এখন তোমরা দেখে বলো, A ও B এই দুটি অঞ্চলের মধ্যে জীববৈচিত্র্য কোনটিতে বেশি? স্বভাবতই উত্তর হবে B অঞ্চলটি, কারণ এই অঞ্চলে মোট প্রাণীর সংখ্যা কম হলেও এই অঞ্চলের তুলনায় ভিন্ন ভিন্ন ধরনের প্রাণীর সংখ্যা বেশি। আশা করি জীববৈচিত্র্য বিষয়টি বোঝা গেছে। এখানে একটা কথা বলে রাখি যে আমি শুধুমাত্র বিষয়টি বোঝানোর জন্য তোমাদের চেনা কয়টি প্রাণীর নাম উল্লেখ করেছি মাত্র। বাস্তবে জীববৈচিত্র্য বলতে উদ্ভিদ ও প্রাণীকুল সহ বিভিন্ন আণুবীক্ষণিক জীবের সমাহারকেই বোঝায়। এখন দেখো, এই আন্তর্জাতিক দুটি সংস্থা অর্থাৎ IUCN ও UNEP জীববৈচিত্র্যের যে সংজ্ঞা দিয়েছে তাতে 3 ধরনের বৈচিত্র্যের কথা বলা হয়েছে: জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য আর বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এগুলি কি এবং কিভাবে এগুলি আমরা জানব। যেমন প্রথমটি হলো জিনগত বৈচিত্র্য। কোনো জীব প্রজাতির মধ্যে জিনের সমবায়গত পার্থক্যের জন্য জীবের যে গঠনগত ও প্রকৃতিগত পার্থক্য দেখা যায় তাকে জন্মগত বা জিনগত বৈচিত্র্য বলা হয়। এই জিনগত পার্থক্যের কারণেই মানব প্রজাতির মধ্যে প্রতিটা মানুষের দৈহিক আর মানসিক গঠন কিন্তু আলাদা আলাদা হয়। এই জিনগত পার্থক্যের জন্যই কোনো মানুষের চোখের মণির রং নীল হয়, আবার কারোর কালো হয়ে থাকে। এইভাবে সারা বিশ্বে প্রায় 50,000 ধরনের ধান দেখা যায়। দ্বিতীয় প্রকার বৈচিত্র্যটি হলো প্রজাতিগত বৈচিত্র্য বা স্পিসিস ডাইভার্সিটি। কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীকুলের সমাবেশকে প্রজাতিগত বৈচিত্র্য বলে। একটা সহজ উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করো। ধরো, দুটি অঞ্চল A ও B, দুটি অঞ্চলেই মোট 10টি করে গাছ রয়েছে। এখন এই অঞ্চলে যদি বলা হয় কত ধরনের গাছ রয়েছে বা এই অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য কী, তাহলে লক্ষ্য করে দেখো
এখানে 4টি আম গাছ, 3টি নারকেল গাছ ও 3টি অন্য ধরনের গাছ রয়েছে। তাহলে এই অঞ্চলে প্রজাতিগত বৈচিত্র্য হলো 3। এখন বি অঞ্চলে লক্ষ্য করো, এখানেও মোট 10টি গাছ রয়েছে, কিন্তু মোট 2 ধরনের গাছ রয়েছে। অতএব প্রজাতিগত বৈচিত্র্য এই অঞ্চলে বেশি লক্ষ্য করা যাচ্ছে। আমাদের দেশ ভারতবর্ষে পশ্চিমঘাট পর্বতমালার সবচেয়ে বেশি প্রজাতিগত বৈচিত্র্য লক্ষ্য করা যায়। পৃথিবীর মোট আনুমানিক জীব প্রজাতির সংখ্যা প্রায় 1 থেকে 3 কোটি, তবে তার মধ্যে আমাদের জানা প্রজাতির সংখ্যা মাত্র 21,31,100। এরপর চলে আসি 3 নম্বর বৈচিত্র্য, অর্থাৎ বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। পৃথিবীর বিভিন্ন জলবায়ু অঞ্চলে জলবায়ু ও ভূমিরূপের পার্থক্যের জন্য বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের সমাবেশ লক্ষ্য করা যায়। এই বিভিন্ন ধরনের প্রাণী ও উদ্ভিদের সমাবেশে বিভিন্ন ধরনের বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। এইরূপ বাস্তুতন্ত্রের ভিন্নতাকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। এইরকম কয়েকটি উল্লেখযোগ্য বাস্তুতন্ত্র হলো অরণ্যের বাস্তুতন্ত্র, তৃণভূমির বাস্তুতন্ত্র, মরু অঞ্চলের বাস্তুতন্ত্র, জলভাগের বাস্তুতন্ত্র। এখানে পাশাপাশি 2টি ছবি লক্ষ্য করো, একটি অরণ্যের বাস্তুতন্ত্র ও অন্যটি জলভাগের বাস্তুতন্ত্র। 2টি ছবিতে জীবগত পার্থক্য দেখেই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যটি বোঝা যায়। এতক্ষণ তোমরা জানলে যে জীব বৈচিত্র্য কত প্রকারের হতে পারে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি জীব বৈচিত্র্য লক্ষ্য করা যায় নিরক্ষীয় অঞ্চলে। আবার নিরক্ষীয় অঞ্চলেই আমাজন অরণ্যের অবস্থান। এই অরণ্যেই প্রতি হেক্টর বনভূমিতে 200টিরও বেশি উদ্ভিদ প্রজাতি লক্ষ্য করা যায়। আজ থেকে প্রায় 1 বছর আগে আমাদের এই আমাজনের অরণ্য খবরের শিরোনামে উঠে এসেছিল, কারণ এই অরণ্যে ভয়ানক দাবানল ঘটেছিল, যার ফলে প্রচুর উদ্ভিদ ও প্রাণীকুল মারা যায়। বিজ্ঞানীদের মতে পৃথিবীর মোট জীবিত উদ্ভিদ ও প্রজাতির 60 থেকে 70% কেবলমাত্র 17টি ক্রান্তীয় দেশের মধ্যেই লক্ষ্য করা যায়। এর ফলে সৃষ্টি হয়েছে মেগা জীববৈচিত্র্য অঞ্চল। এই মেগা জীববৈচিত্র্য অঞ্চল বলতে কি বুঝি? কোনো অল্প পরিসর স্থানের মধ্যে অনেক বেশি জীব প্রজাতির কেন্দ্রীভবন ঘটলে তাকে বলা হয় মেগা জীববৈচিত্র্য বা অতি জীববৈচিত্র্য অঞ্চল। মনে করা হয় এই রকম পৃথিবীতে মোট 12টি মেগা জীববৈচিত্র্য অঞ্চল রয়েছে। এদের মধ্যে ভারতের স্থান হলো 10ম। এই অঞ্চলগুলি হলো মেক্সিকো, কলম্বিয়া, ব্রাজিল, পেরু, ইকুয়েডর, জাইরে, মাদাগাস্কার, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, চীন ও অস্ট্রেলিয়া। এই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত দেশগুলিতেই গড়ে উঠেছে ক্রান্তীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য। এখন প্রশ্ন হচ্ছে, এই অঞ্চলে জীববৈচিত্র্যের সমৃদ্ধির কারণগুলি কি কি? প্রথমত, এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, যার ফলে তাপমাত্রা অনেক বেশি। একই সাথে এখানে আর্দ্রতাও অনেক বেশি থাকে। আমরা জানি যে উদ্ভিদ সূর্যালোকে নিজের খাদ্য তৈরি করে থাকে, সুতরাং উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে এই অঞ্চল অনুকূল পরিবেশ গড়ে উঠেছে। তাই এই সমস্ত অঞ্চলগুলিতে গভীর অরণ্য সৃষ্টি হয়েছে। এই গভীর অরণ্য বিভিন্ন প্রাণীকুলের আশ্রয়স্থল হিসেবে গড়ে উঠেছে। আরও একটি কথা বলা যায় যে এই অঞ্চলে উদ্ভিদ গোষ্ঠীর মধ্যে উৎপাদনশীলতাও অনেক বেশি। দ্বিতীয়ত, এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চলের জীবগোষ্ঠীগুলির প্রাচীন হওয়ায় তাদের বিবর্তনের অনেক সময় পেয়েছে এবং স্থানীয়ভাবে এরা বহুবার অভিযোজিত হয়েছে। সবশেষে বলা যায় যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল কীটপতঙ্গ এবং পরজীবী বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব ঘটায়, যার ফলে এই অঞ্চলে একটি প্রজাতি কখনোই প্রাধান্য বিস্তার করতে পারে না। বিভিন্ন প্রকার জীব প্রজাতি এখানে একই অঞ্চলে বসবাস করতে দেখা যায়। আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা মেজার্স অফ ডাইভার্সিটি নিয়ে আলোচনা করব।